আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা ফিজিক্স সেকেন্ড পেপার চ্যাপ্টার 3 চলতরিতের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আর সেই টপিকটার নাম হচ্ছে হুইটস্টোন ব্রিজ। তো হুইটস্টোন ব্রিজ বিভিন্ন ভাবেই সলভ করা যায়। আমি আমার টেকনিকটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। সো প্রথমে প্রশ্নটা নিয়ে আলোচনা করি। তো এটা হচ্ছে একটা হুইটস্টোন ব্রিজ, আর যার ব্যাটারির ভোল্টেজ হচ্ছে 10 ভোল্ট, আর এখানে 4টা রোধের মান দেওয়া আছে। আর এইখানে আছে হচ্ছে একটা গ্যালভানোমিটার, যার অভ্যন্তরীণ রোধ হচ্ছে 15 ওহম। এখন প্রশ্ন হচ্ছে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাবে, অর্থাৎ উপর থেকে নিচের দিকে নাকি নিচ থেকে উপরের দিকে, এটা হচ্ছে কোশ্চেন। তো এখন এটা সলভ করার জন্য আমি পুরো কনসেপ্টটাকে বিভিন্ন স্টেপে স্টেপে ভাগ করেছি। যেমন আমাদের হুইটস্টোন ব্রিজ রিলেটেড বা কারশফের সূত্র রিলেটেড যে কোনো সার্কিটের জন্যই প্রথম স্টেপটাই হচ্ছে বর্তনীটাকে আমাকে প্রথমে চিহ্নিত করতে হবে। বর্তনী চিহ্নিত করো। আচ্ছা, বর্তনী চিহ্নিতকরণ বলতে আমাকে এ বি সি ডি দিয়ে নামকরণটা প্রথমে করতে হবে। তো আমি নামকরণ শুরু করলাম, এ বি সি ডি। আমি এফ দিলাম কারণ ই যেহেতু এখানে অলরেডি আমরা ইউজ করেছি, আর জি ইউজ করতে পারতেছি না কারণ এখানে গ্যালভানোমিটার আছে, তাই এইচ দিলাম। আচ্ছা, এইবার আমাদের স্টেপ নাম্বার 2। স্টেপ নাম্বার 2 হচ্ছে কারেন্টের ডিরেকশন। আমাদেরকে এখন একটা পুরো সার্কিটে কারেন্টের ডিরেকশনটা আমাকে দিতে হবে। তো আমরা জানি ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে কারেন্টটা বের হবে। তো এখান থেকে কারেন্টটা বের হলো আই। এই আই কারেন্টটা এই বিন্দুতে এসে দুই ভাগে ভাগ হলো, একটার নাম I1 আর একটার নাম হচ্ছে I2। এবার I1 কারেন্টটা যাবে বি বিন্দুতে, I2 কারেন্ট যাবে ডি বিন্দুতে। আর এখানে আমাদের একটা প্রবলেম হবে, যেটা আমাদের প্রশ্নে অলরেডি চেয়েছে, যে I1 কারেন্ট এখন দুই ভাগে ভাগ হবে নাকি I2 কারেন্টটা দুই ভাগে ভাগ হবে। আর আমাকে প্রশ্নতে এটাই করা হয়েছে যে কারেন্টটা বি থেকে ডিতে যাবে নাকি ডি থেকে বিতে। তো সেই জন্য আমরা ইনিশিয়ালি ইচ্ছা মতো ধরে নিতে পারবো যে কারেন্টটা কোন দিক থেকে কোন দিকে যাবে, এটা আমি নিজের মন মতো ধরে নিতে পারবো। কেন নিজের মন মতো ধরতে পারবো, এটা আমরা সলভ করার শেষে বুঝতে পারবো। তো প্রথমত I1 কারেন্টটাকে দুই ভাগে ভাগ করলাম। আচ্ছা, এইটার নাম দিলাম হচ্ছে I3, আর গ্যালভানোমিটারের মধ্যে যেহেতু গিয়েছে তাহলে কারেন্টের নাম দিলাম IG। আচ্ছা, তো প্রথম কোশ্চেন আসতে পারে যে কেন দুইটা কারেন্টই দুই ভাগে ডিভাইড হবে না। রিজন খুবই সিম্পল, যাতে করে দুটা কারেন্টের কলিশন না হয়। আর সেকেন্ড কোশ্চেন হতে পারে আমি কি I2 কারেন্টটাকে দুই ভাগে ভাগ করতে পারতাম না। অ্যান্সার হচ্ছে ইয়েস, আমি I2 কারেন্টকেও দুই ভাগে ভাগ করতে পারতাম। এখানে আপনি যেখান থেকে খুশি সেখানে কারেন্টকে ভাগ করেন, কোনো সমস্যা নাই। যাই হোক, তো IG কারেন্ট এখানে আসবে, I2 এর সাথে মিট করে ওরা I4 এ পরিণত হবে। I3 কারেন্ট সিতে আসবে, I4 সিতে আসবে, দুইজনে মিলে আমাদের মূল কারেন্ট I হয়ে যাবে আর রাস্তাটা কমপ্লিট করবে। ওকে, স্টেপ 2 শেষ, কারেন্টের ডিরেকশন ইজ ডান। এখন আমাদের নেক্সট কাজ হচ্ছে গিয়ে আমাকে অ্যাপ্লাই করতে হবে, সূত্র অ্যাপ্লাই করতে হবে। সো আমরা জানি কারশফের দুইটা সূত্র আছে। একটা সূত্র হচ্ছে কারশফের প্রথম সূত্র KCL বা কারশফস কারেন্ট ল, আর একটা হচ্ছে কারশফের সেকেন্ড ল অর কারশফস ভোল্টেজ ল। তো KCL অ্যাপ্লাই করার জন্য আমাকে খুঁজতে হবে হচ্ছে জাংশন, আর KVL অ্যাপ্লাই করার জন্য আমাকে খুঁজতে হবে হচ্ছে লুপ। তো প্রথমে জাংশন কি আর লুপ কি সেটা বলার আগে আমাকে চিন্তা করতে হবে যে টোটাল এখানে কয়টা আননোন কারেন্ট আছে যাদের মান আমাকে বের করতে হবে। তাহলে আমার এখানে I1, I2, I3, I4, IG টোটাল 5টা কারেন্ট আছে। তো 5টা কারেন্টের জন্য আমার সমীকরণও 5টা লাগবে। তো এই যে 5টা সমীকরণ যে বের করব, আমার মাথায় আগে থেকে সেট থাকবে যে 2টা KCL থেকে ইউজ করব আর 3টা KVL ইউজ করব। তো এতে করে কি আগে থেকেই আমি ক্লিয়ার থাকবো যে কয়বার আমাকে KCL ইউজ করতে হবে, কয়বার আমাকে KVL ইউজ করতে হবে। আচ্ছা, এইবার আসি জাংশন কি। জাংশন হচ্ছে এমন একটা পয়েন্ট যেখানে অনেকগুলা কারেন্টের আসা যাওয়া হয়েছে। যেমন আমি যদি ধরি বি বিন্দুতে I1, I3, IG অনেকগুলা কারেন্টের আসা যাওয়া হয়েছে। একইভাবে ডি বিন্দুতেও অনেকগুলা কারেন্টের আসা যাওয়া হয়েছে। এগুলোকে আমি বলবো হচ্ছে জাংশন। তাহলে আমি প্রথমে 2টা জাংশন আমার লাগবে, কারণ KCL এর 2টা সমীকরণ আমাকে ইউজ করতে হবে। তো প্রথমে আমি লিখলাম বি বিন্দু বা বি জাংশনে আমি কি প্রয়োগ করব, KCL প্রয়োগ করব। তো KCL প্রয়োগ করার নিয়মটাও আমি আমার মতো করে যদি বলি, তো প্রথমে সমান চিহ্ন দিব, তারপরে দেখব সমান চিহ্নে কোন কারেন্টটা মানে বি বিন্দুতে কোন কারেন্টটা আসছে আর কোন কারেন্টটা নির্গত হয়েছে বা বের হয়েছে। তো বি বিন্দুতে I1 কারেন্টটা আসছে আর I3 আর IG কারেন্টটা বের হয়েছে, তাই আমি লিখলাম I1 সমান I3 প্লাস IG।
আমি পেয়ে গেলাম 1 নম্বর ইকুয়েশন। এরপরে আমি আরেকটা জাংশন নিব, সেটা হচ্ছে ডি বিন্দু। সো ডি বিন্দুতেও আমি কেসিএল অ্যাপ্লাই করব। সো ডি বিন্দুতে I2 কারেন্টটা আসছে, IG কারেন্টটাও আসছে, আর I4 কারেন্টটা হচ্ছে নির্গত হয়েছে। তাই আমি লিখলাম I2 প্লাস IG সমান I4। এটা হচ্ছে আমার 2 নম্বর ইকুয়েশন। বাস, আমি 2টা কেসিএল অ্যাপ্লাই করে ফেললাম। এবার আমাকে 3টা কেভিএল এর জন্য সমীকরণ বের করতে হবে। সেই জন্য আমার দরকার লুপ। লুপ মানেই হচ্ছে বদ্ধ বর্তনী। যেমন এখানে আমি বদ্ধ বর্তনী এই একটা লুপ, আবার এই একটা লুপ আমি ব্যবহার করতে পারি। তাহলে প্রথমে আমি এই লুপটা ইউজ করতে চাচ্ছি। সো লুপের নাম আমি লিখব এ বি ডি। তো এখানে একটা সাজেশন, এ বি ডি বলে থেমে যাওয়া যাবে না, কারণ এটা বর্তনীটা তাহলে খোলা হয়ে গেল। আমাকে অবশ্যই এটাকে বদ্ধ করতে হবে। তাহলে এ বি ডি এ লিখতে হবে আমাকে। সো আমি লিখলাম এ বি ডি এ লুপ বা বদ্ধ বর্তনীতে আমি কেভিএল প্রয়োগ করব। ওকে, এখন কোশ্চেন হচ্ছে কেভিএল কিভাবে প্রয়োগ করব। কেভিএল প্রয়োগ করার জন্য আমাকে দেখতে হবে যে এই যে পুরো পথটা এ বি ডি এ, এই পুরা পথে আমি যেখানে যেখানে ভোল্টেজ পাবো সেখানে সেখানে আমি ভোল্টেজটাকে পিক করব। আর পিক করার পরে আমরা সবগুলো সমষ্টিকে 0 ধরে নেব। যেমন আমি প্রথমে এ থেকে বি যাচ্ছি, তো এ থেকে বি যাওয়ার পথে আমি একটা রোধ পেয়েছি 100, যার মধ্যে কারেন্ট যাচ্ছে I1। আমরা জানি ওহমের সূত্র অনুযায়ী কারেন্ট আর রোধের গুণফলই হচ্ছে ভোল্টেজ। তাহলে আমি পেলাম আমার প্রথম ভোল্টেজ 100 I1। এরপর আমি যাব বি থেকে ডি, সেখানে আমি কারেন্ট পাচ্ছি IG আর রোধ পেয়েছি 15, তাহলে আমার ভোল্টেজ হচ্ছে 15 IG। ওকে, এখানে আরেকটা জিনিস জেনে রাখা ভালো, এ বি ডি এ এই পুরা পথে আমি যেখানে যেখানে ভোল্টেজ পাবো সেখানে সেখানে আমি ভোল্টেজটাকে পিক করব। আর পিক করার পরে আমরা সবগুলো সমষ্টিকে 0 ধরে নিব। যেমন আমি প্রথমে এ থেকে বি যাচ্ছি, তো এ থেকে বি যাওয়ার পথে আমি একটা রোধ পেয়েছি 100, যার মধ্যে কারেন্ট যাচ্ছে I1। আমরা জানি ওহমের সূত্র অনুযায়ী কারেন্ট আর রোধের গুণফলই হচ্ছে ভোল্টেজ। তাহলে আমি পেলাম আমার প্রথম ভোল্টেজ 100 I1। এরপর আমি যাব বি থেকে ডি, সেখানে আমি কারেন্ট পাচ্ছি IG আর রোধ পেয়েছি 15, তাহলে আমার ভোল্টেজ হচ্ছে 15 IG। ওকে, এখানে আরেকটা জিনিস জেনে রাখা ভালো, আমি যেদিকে যাচ্ছি আমার স্টেপ 2তে দেওয়া কারেন্টের ডিরেকশনও যদি ওই দিকেই যায় তাহলে আমাকে পজিটিভ চিহ্ন ইউজ করতে হবে, আদারওয়াইজ নেগেটিভ। যেমন আমি এ থেকে বি গিয়েছি, কারেন্টও এ থেকে বিতে গিয়েছে, তাই পজিটিভ। আমি বি থেকে ডিতে গিয়েছি, কারেন্টও বি থেকে ডিতে গিয়েছে, তাই আমরা পজিটিভ মান নিয়েছি। কিন্তু যখন ডি থেকে এতে যাচ্ছি তখন ভোল্টেজ তো পাচ্ছি 60 I2, বাট কারেন্টের ডিরেকশন কিন্তু উল্টা দিকে, তাই আমি লিখবো হচ্ছে -60 I2, আর সবগুলোর সমষ্টি 0। আমি পেয়ে গেলাম 3 নম্বর ইকুয়েশন। নাও আমার লাগবে আরেকটা লুপ। এবার লুপ আমি নিতে পারি বি সি ডি বি, এই লুপটাকে আমি ইউজ করতে পারি। তাহলে আমি লিখলাম বি সি ডি বি বদ্ধ বর্তনীতে কেভিএল প্রয়োগ করে। ওকে, তো প্রথমে আমি বি থেকে সিতে যদি যাই আমি ভোল্টেজ পাচ্ছি 10 I3। আমি যদি সি থেকে ডিতে যাই আমি ভোল্টেজ পাচ্ছি 5 I4, বাট কারেন্ট যাচ্ছে উল্টা দিকে, তাই আমি লিখবো হচ্ছে -5 I4। নেক্সট আমি যখন ডি থেকে বিতে যাব আমি ভোল্টেজ পাচ্ছি 15 IG, বাট উল্টা দিকে যেহেতু কারেন্ট, তাহলে আমি লিখবো হচ্ছে -15 IG equals to 0। ফোর্থ ইকুয়েশন। নাও আই নিড ওয়ান মোর ইকুয়েশন। 5টা ইকুয়েশন আমাদের লাগবে টোটাল। এখন 5 নম্বর ইকুয়েশনের জন্য আমি লুপ ইউজ করতে পারি এরকম এ ডি সি এফ এইচ এ অথবা এ বি সি এফ এইচ এ, যে কোনো একটা ইউজ করলে হবে। আমি নিচের দিকে গেলাম, আমি লুপটা নিলাম এ ডি সি এফ এইচ এ, কেভিএল অ্যাপ্লাই করব। তো প্রথমে আমি যদি এ থেকে ডিতে যাই আমার ভোল্টেজ 60 I2, আর ডি থেকে সিতে গেলে ভোল্টেজ 5 I4। তাহলে আমি লিখলাম 60 I2 প্লাস 5 I4। নাও সি থেকে এফ কোনো ভোল্টেজ নাই, বাট 5F থেকে এইচে গেলে আমি একটা ব্যাটারি পাচ্ছি, আর ব্যাটারির মান হচ্ছে 10 ভোল্ট। এবার এখানে একটা জিনিস জানা আছে, যদি আমি ব্যাটারি পজিটিভ প্রান্ত দিয়ে প্রবেশ করি তাহলে +10 লিখবো, আর যদি নেগেটিভ প্রান্ত দিয়ে প্রকাশ করি তাহলে -10 লিখবো। যেহেতু আমি এফ থেকে এইচে গিয়েছি তাহলে আমি নেগেটিভ প্রান্ত দিয়ে প্রবেশ করতেছি, তাহলে আমি লিখবো যে -10 ভোল্ট। আমি আর কোনো ভোল্টেজ পাবো না, সমান 0। এটা হয়ে গেল আমাদের 5 নম্বর ইকুয়েশন।
এখন আমার নেক্সট টার্গেট হচ্ছে এই 5টা সমীকরণকে 3টা সমীকরণে কনভার্ট করা, যাতে করে আমি ক্যালকুলেটরে ডিরেক্ট মান বের করতে পারি। তো 5টা সমীকরণকে 3টা বানানোর জন্য আমি সহজে মনে রাখার জন্য একটা জিনিস করি, সেটা হচ্ছে যে আমি এই কেভিএল এর যে 3টে ইকুয়েশন এগুলাকে ধরি হচ্ছে মেইন ইকুয়েশন, আর কেসিএল থেকে যে 2টা ইকুয়েশন সেটাকে আমি ধরি সাপোর্টিং ইকুয়েশন। কেন এদেরকে মেইন, কেন এদেরকে সাপোর্টিং বলতেছি সেটা এখনই বুঝে যাবেন। তো ফার্স্ট অফ অল আমি এই 3টা মেইন ইকুয়েশনের মধ্যে একটাকে আমি বেস ধরে নিচ্ছি। মানে এই ইকুয়েশনে আমার I1, I2 এন্ড IG আছে। আমার টার্গেট হচ্ছে 4 নম্বর আর 5 নম্বর ইকুয়েশনেও যাতে I1, I2 আর IG থাকে, যাতে করে আমি ক্যালকুলেটরের মানটা বের করতে পারি। তাহলে আমি প্রথমে 4 নম্বর ইকুয়েশন নিয়ে কাজ করব। তাহলে আমি লিখলাম 4 নং ইকুয়েশনে। তো 4 নম্বর ইকুয়েশনে আমার ছিল 10I3 minus 5I4 minus 15IG equals to 0. নাও আমাকে তো 3 নম্বর ইকুয়েশন অনুযায়ী I1, I2 আর IG তে আনতে হবে, রাইট? তো এখন এখানেও আমি তাহলে I3, I4 রাখতে পারবো না, আমাকে I1 আর I2 আনতে হবে। আর এই I3 আর I4 কে I1, I2 বানানোর জন্যই আমার সাপোর্টিং ইকুয়েশন হিসেবে 1 আর 2 ইউজ করতে হবে। দ্যাট ইজ ওয়াই আমি দুটাকে সাপোর্টিং ইকুয়েশন আর এই 3টাকে মেইন ইকুয়েশন বলতেছি। তো আমি এখানে I3 কি লিখতে পারি? I3 হচ্ছে I1 minus IG. You can see that I3, I1 minus IG. Okay. Next, minus 5, I4 হচ্ছে I2 plus IG minus 15 IG equals to 0. Now, 10 I1 minus 10 IG, 5 I2 minus 5 IG minus 15 IG equals to 0. Now, 10 I1, 10, 5, 15, 30 minus 30 IG minus 5 I2 equals to 0, and that is my 6th equation. Okay, now let's see 3 নম্বর ইকুয়েশনে I1, IG, I2, 6 নম্বরে কিন্তু I1, IG, I2 চলে আসছে। এখন আমি হচ্ছে 5 নম্বর ইকুয়েশনে সেম কাজটা করব। তাহলে 5 নম্বর ইকুয়েশন আমার ছিল 60 I2 plus 5 I4 minus 10 equals to 0. Now I2 তো আমার লাগবে, সো থাকুক, কিন্তু I4 আমার লাগবে না। I4 এর জায়গায় আমি লিখবো I2 plus IG minus 10 equals to 0. 60 I2 plus 5 I2 plus 5 IG minus 10 equals to 0. Now এখানে কোনো I1 নাই, অথচ বাকি দুইটা ইকুয়েশনে কিন্তু I1 ছিল। তো যাতে আমি ক্যালকুলেটরে ভুল না করি, সেটার জন্য আমি এখানে 0 I1 লিখে রাখতে পারি। ওকে, এখন আমরা হচ্ছে ক্যালকুলেটরে কিভাবে ইকুয়েশন গুলো সলভ করে সেটা আমরা শিখবো। তো সাইন্টিফিক ক্যালকুলেটরে মোড নামের যে অপশনটা আছে সেখানে যদি আমরা যাই, তাহলে ইকুয়েশন নামে একটা অপশন আপনি অ্যাকচুয়াল ক্যালকুলেটরে পাবেন। আমি মোবাইল ইউজ করতেছি সাইন্টিফিক ক্যালকুলেটর অ্যাপের সাহায্যে। তো এখানে এই ইকুয়েশনটা আপনাকে চুজ করতে হবে ANX plus BNY plus CNZ plus DN, কারণ এখানে আমার 3টা রাশি আছে, I1, I2 আর IG, আর একটা কনস্ট্যান্ট ভ্যালু আছে। তো সেই জন্য এটা আমি চুজ করলাম। এখন আমি একটা একটা করে মান বসাবো। যেমন আমার 3 নম্বর ইকুয়েশনে I1 এর মান আছে 100, তাই আমি লিখবো 100, দেন ইকুয়াল চিহ্ন দিব। এরপরে আমি এখানে আছে 15 IG, তাহলে আমি বসাবো 15, ইকুয়াল চিহ্ন দিব। এরপরে মাইনাস 60 আছে, শুধু 60 লিখলে হবে না, মাইনাস 60 লিখতে হবে, লিখলাম। আর এখানে ধ্রুবক হচ্ছে 0, তাই 0 লিখলাম। এর পরের ইকুয়েশন হচ্ছে আমাদের 6 নম্বর ইকুয়েশন, সেখানে আমার I1 এর ভ্যালু হচ্ছে 10, ইকুয়াল দিলাম। IG হচ্ছে মাইনাস 30, ইকুয়াল দিলাম। I2 হচ্ছে মাইনাস 5। এখানে একটা খেয়াল রাখার ব্যাপার আছে, সেটা হচ্ছে ইকুয়েশন যাতে প্রত্যেকটা I1, IG, I2 সিকোয়েন্সিয়ালি থাকে। একটা ইকুয়েশন আছে I1, IG আর I2, আরেকটা আছে I1, I2, IG, তাহলে কিন্তু উল্টাপাল্টা হয়ে যাওয়ার চান্স থাকবে, তাই আগে থেকে সাজায় নিলে ভালো। যাই হোক, মাইনাস 5 বসালাম, আর এটা ধ্রুবকের মান হচ্ছে 0। ওকে, এখন 7 নম্বর ইকুয়েশনে কিন্তু কোনো I1 নাই, তাই আমি চালাকি করে 0 I1 লিখে দিয়েছিলাম যাতে করে আমার ভুল না হয়, তাই এখানে আমি বসাবো হচ্ছে 0। ওকে, 0, আর IG এর জন্য বসাবো 5, এন্ড I2 এর জন্য 65, আর এখানে কিন্তু কনস্ট্যান্টের ভ্যালু আছে, সেটা হচ্ছে 10।
ওকে, আমি সবগুলো মান বসাইলাম। এখন আমি আবার ইকুয়াল চিহ্ন দিব। ইকুয়াল চিহ্ন দিলে আমার I1 এর ভ্যালু আসতেছে, আমি লিখে ফেলতেছি। প্রথম যে ভ্যালুটা সেটা I1 এর জন্য আসবে, সেটা আমার আসতেছে 0.091 এম্পিয়ার। এবার দেখবো সেকেন্ডটা আমার অবশ্যই IG এর ভ্যালু। আমি আবার ইকুয়াল চিহ্ন দিব, SD দিব। IG এর মান আসতেছে 0.0048, তাই 5 এম্পিয়ার লিখলাম। আর I2 এর মান আসতেছে, আবার ইকুয়াল দিলাম, SD দিলাম, তাহলে আসতেছে 0.153 এম্পিয়ার। নাও এখন কনক্লুশনটা আসলে কি? সো আমরা খেয়াল করে দেখবো যে আমাকে তো বলেছে যে কারেন্ট বি থেকে ডি তে যাচ্ছে নাকি ডি থেকে বি এর দিকে যাচ্ছে। আমি তো আন্দাজে ধরে নিয়েছিলাম যে কারেন্টটা বি থেকে ডি এর দিকে যাচ্ছে। ওকে, আর সেই জন্যই আমরা আইজি এর ভ্যালু পেয়েছি হচ্ছে একটা পজিটিভ ভ্যালু। যেহেতু আইজি এর ভ্যালু একটা পজিটিভ ভ্যালু আসছে, তার মানে আমি যে শুরুতে ধরে নিয়েছিলাম যে বি থেকে ডি এর দিকে কারেন্ট যাবে, আমার ধরাটা সঠিক ছিল। তাই অ্যাকচুয়াল অ্যান্সার হবে কারেন্টটা হ্যাঁ বি থেকে ডি এর দিকেই যাচ্ছে। কিন্তু যদি কোনো কারণে আমার আইজি এর মানটা নেগেটিভ আসতো, তাহলে আমি ধরে নিতাম যে না, শুরুতে যে আমি ধরছিলাম কারেন্টটা বি থেকে ডি এর দিকে গিয়েছে, সেটা আসলে ভুল। তাহলে তখন অ্যান্সারটা আমি কি লিখতাম? তখন আমি অ্যান্সারটা লিখতাম যেহেতু আইজি এর মান নেগেটিভ, তাই কারেন্টটা যাবে ডি থেকে বি এর দিকে। তো এইভাবে হচ্ছে কি আমাকে কোশ্চেনটা সলভ করা লাগবে। তাহলে আমি যদি একটু রিভাইজ করি, আমাকে প্রথমে বর্তনীটা চিহ্নিত করতে হবে, কারেন্টটা ডিরেকশন দিতে হবে, তারপর কেসিএল কেভিএল অ্যাপ্লাই করতে হবে। কেসিএল অ্যাপ্লাই করার জন্য আমাকে জাংশন প্রয়োজন, কেভিএল অ্যাপ্লাই করার জন্য আমার লুপ প্রয়োজন। যদি আননোন ইকুয়েশন 3টা থাকে, তাহলে আমি একটা দিব কেসিএল আর 2টা ইউজ করবো হচ্ছে কেভিএল। আর যদি আননোন ইকুয়েশন 5টা থাকে, তাহলে 2টা কেসিএল আর 3টা কেভিএল ইউজ করব। দেন আমি কেসিএল কেভিএল এর জন্য 5টা সমীকরণ বানাইলাম। এর পরের কাজ হচ্ছে 5টা সমীকরণকে 3টা সমীকরণে কনভার্ট করতে হবে, যার জন্য আমি 3 নম্বর সমীকরণকে বেস ধরে 4 আর 5 নম্বর সমীকরণকে আমি মডিফাই করেছি। আর 4 আর 5 মডিফাই করার জন্য সাপোর্টিং ইকুয়েশন হিসেবে আমি 1 আর 2 এর সাহায্য নিয়েছি। ফলে আমি নতুন 2টা ইকুয়েশন পাইলাম, 6 আর 7। আর আগে তো আমি 3কে বেস ধরেছিলাম। এই 3, 6 আর 7 আমি ক্যালকুলেটরে বসাবো। বসানোর পরে যদি আমি আইজি এর মান পজিটিভ পাই, তার মানে আমার কারেন্টের ডিরেকশনটা সঠিক ছিল। যদি নেগেটিভ পাই, তার মানে সঠিক ছিল না, তখন ডিরেকশনটা উল্টা দিকে হবে।